আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান। আরাকসি এবং গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করে যুক্তরাষ্ট্র। আলোচনার মধ্যে গালিবাফ এবং আরাকসিকে হত্যার ষড়যন্ত্র করে ইসরায়েল, যেভাবে তাদের রক্ষা করে যুক্তরাষ্ট্র। এবং ইউরোপের সেনা কমাতে চেয়েছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো জনসম্মুখে দেখা দিয়েছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান আহমদ ওয়াহিদি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আল জাজিরার প্রতিবেদক আলী হাসান জানান, সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা ঘিরে তেহরানে ব্যাপক প্রস্তুতি চলছে। যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় নিহত হওয়ার খামেনির মরদেহকে কেন্দ্র করে রাষ্ট্রীয় আয়োজন শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় খামেনির কফিন দক্ষিণ তেহরানের ইমাম খোমেনি হুসাইনিয়া মসজিদ সংলগ্ন অনুষ্ঠানস্থলে নেওয়া হয়। সেখানে ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত হয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান। ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি আলোচনায় জড়িত থাকা ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফকে ইসরায়েল হত্যা করতে পারে বলে গত এপ্রিল মাসে তীব্র আশঙ্কা করেছিল মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ইসরায়েলের এই সম্ভাব্য গুপ্ত হত্যার পরিকল্পনা সম্পর্কে জানতে পেরে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সরকারগুলোর মাধ্যমে তেহরানকে আগেভাগে সতর্কবার্তা পাঠিয়েছিল। ইসরায়েলি সামরিক বাহিনীর তৈরি করা সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় অন্তত স্পিকার গালিবাফের নাম অন্তর্ভুক্ত করার বিষয়টি জানতে পেরেই মার্কিন প্রশাসন ইসরায়েলকে এই পরিকল্পনা থেকে বিরত থাকার জোরালো আহ্বান জানায়। মার্কিন কর্মকর্তাদের ধারণা ছিল যে এই ধরনের কোনো উচ্চ পর্যায়ের হামলা চলমান যুদ্ধবিরতি কূটনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে এবং এর ফলে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হবে। প্রতিবেদনে গত এপ্রিল মাসে একটি বিশেষ ঘটনার বিবরণ দিয়ে বলা হয়েছে যে ইসলামাবাদ সফর শেষে স্পিকার গালিবাফকে বহনকারী বিমানটি মাঝ আকাশেই তার পথ পরিবর্তন করতে বাধ্য হয়েছিল। সে সময় ইরানি নিরাপত্তা কর্মকর্তারা দেশের আকাশ সীমায় ইসরায়েলি যুদ্ধবিমানের অনধিকার প্রবেশের উপস্থিতি টের পেয়েছিলেন বলে মনে করা হয়। এই ধরনের চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই কূটনৈতিক আলোচনার সময় যাতে কোনো ইরানি আলোচকের উপর হামলা না হয় সেই বিষয়ে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটনের কাছে বিশেষ নিরাপত্তা নিশ্চয়তা চেয়েছিল তেহরান। একই সাথে ইরানি কর্মকর্তারা কাতার সরকারের মধ্যস্থতাকারীদের মাধ্যমেও ওয়াশিংটনের কাছ থেকে এই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা চালিয়েছিলেন, যাতে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পৃক্ততার সময় ইসরায়েল কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ না নেয়। মূলত এই কূটনৈতিক আলোচনার ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে তখন অন্তর্বর্তীকালীন শান্তি প্রচেষ্টাগুলো এগিয়ে নেওয়া সম্ভব হয়েছিল। যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার গুরুত্বপূর্ণ পর্যায়ে ইরানের দুই শীর্ষ কর্মকর্তা পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসিকে হত্যার সম্ভাব্য ইসরায়েলি পরিকল্পনা নিয়ে উদ্বিগ্ন ছিল যুক্তরাষ্ট্র। এমনকি এ বিষয়ে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর মাধ্যমে তেহরানকে সতর্কবার্তাও পাঠানো হয়েছিল বলে দাবি করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদন অনুযায়ী ওয়াশিংটনের আশঙ্কা ছিল যুদ্ধবিরতি আলোচনার সময় এই দুই আলোচক নিহত হলে অন্তর্বর্তী শান্তি চুক্তির প্রচেষ্টা ভেস্তে যাবে এবং উপসাগরীয় অঞ্চলে আবারও সংঘাত শুরু হতে পারে। ইসরায়েলের কৌশল ছিল শীর্ষ নেতৃত্বকে টার্গেট করা। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের অন্যতম প্রধান কৌশল ছিল ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা। সর্বোচ্চ নেতা আলী খামেনি থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি সহ বহু উচ্চপদস্থ নেতাকে লক্ষ্য করে হামলার অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধারণা ছিল যুদ্ধের সবচেয়ে উত্তপ্ত পর্যায়ে আরাকসি এবং গালিবাফকে ইসরায়েলের বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচিত হতে পারেন। তবে তারা মনে করতেন এই দুই কর্মকর্তাকে হত্যা করা হলে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আরাকসি ও গালিবাফ বিভিন্ন আঞ্চলিক দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন, যার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছানো। আলোচনায় হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরবর্তী আলোচনার ভিত্তি তৈরির বিষয়টি গুরুত্ব পেয়েছিল। যুক্তরাষ্ট্রের অনুরোধে হামলা স্থগিত ওয়াল স্ট্রিট জার্নাল মার্চ মাসে জানিয়েছিল আরাকসি ও গালিবাফ ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় ছিলেন।
তবে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের অনুরোধে সাময়িকভাবে তাদের নাম নেই সেই তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়। দ্য নিউ ইয়র্ক টাইমস আরও জানায়, ট্রাম্প প্রশাসন জানতে পারে যে অন্তত গালিবাফ ইসরায়েলের টার্গেট তালিকায় রয়েছেন। এরপর ওয়াশিংটন ইসরায়েলকে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার অনুরোধ জানায়। প্রতিবেদন অনুযায়ী 2025 সালের জুনের 12 দিনের যুদ্ধ এবং চলতি বছরের সংঘাতে পাহাড়ের নিচে নির্মিত একটি গোপন বাংকারে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের বৈঠকের হামলার সময় গালিবাফ অল্পের জন্য প্রাণে বেঁচে যান। 3 জন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার দাবি, উভয় ক্ষেত্রে তাকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছিল। আলোচকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা এপ্রিল মাসে ইসলামাবাদে বৈঠকের পর ইরানের আইন প্রণেতা মোহসেন জাঙ্গানে স্থানীয় গণমাধ্যমকে বলেন, গালিবাফ, আরাকসি এবং আলোচক দলের অন্য সদস্যরা গুরুতর নিরাপত্তা ঝুঁকি জেনেও আলোচনায় অংশ নিয়েছিলেন, যা ছিল প্রকৃত আত্মত্যাগের উদাহরণ। প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকে যাওয়ার আগে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনের কাছ থেকে নিশ্চয়তা চেয়েছিল তেহরান, যাতে ইসরায়েল তাদের প্রতিনিধি দলের বিরুদ্ধে কোনো গোপন অভিযান না চালায়। সে সময় 70 জনেরও বেশি সদস্যের ইরানি প্রতিনিধি দল বহনকারী বিমানকে সীমান্ত থেকে ইসলামাবাদ পর্যন্ত এবং ফেরার সময়ও পাকিস্তানের যুদ্ধ বিমান নিরাপত্তা দিয়ে নিয়ে যায়। তবে ফেরার পথে নিরাপত্তা হুমকির মুখে প্রতিনিধি দলের বিমানকে ইরানের মাশহাদে জরুরি অবতরণ করতে হয় বলে জানান প্রতিনিধি দলের সদস্য ও জ্যেষ্ঠ উপদেষ্টা মাহাদি মোহাম্মাদি। পরে প্রতিনিধি দল সড়কপথে প্রায় 8 ঘন্টা ভ্রমণ করে তেহরানে ফিরে যায়। এসব ঘটনার পরও আরাকসি ও গালিবাফ বিদেশ সফর চালিয়ে যান। মে মাসের শেষ দিকে তারা কাতারে বৈঠক করেন। জুনে সুইজারল্যান্ডে গিয়ে জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে দ্বিতীয় দফা সরাসরি আলোচনায় অংশ নেন। একই সময়ে ব্রিক্সের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে ভারতও সফর করেন আরাকসি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্য ছিল ভিন্ন। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশলগত লক্ষ্য এক ছিল না। যুক্তরাষ্ট্র দ্রুত যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমাধান চাইছিল, বিপরীতে ইসরায়েল সংঘাত দীর্ঘায়িত করতে আগ্রহী ছিল। তাদের আশঙ্কা ছিল যুদ্ধবিরতি হলে ইরানের ক্ষমতাসীন ধর্মীয় নেতৃত্ব এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আরও শক্তিশালী হয়ে উঠবে। ইসরায়েলি কর্মকর্তাদের মতে যুদ্ধবিরতি তাদের ঘোষিত লক্ষ্য ইরানের সরকার পরিবর্তনের চাপ সৃষ্টি, ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে দুর্বল করা এবং দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে বড় ধরনের ক্ষতি সাধন পূরণ করতে পারেননি। এছাড়া শান্তি চুক্তির ফলে ইরান বিপুল অর্থনৈতিক সুবিধা পেয়ে দ্রুত পুনর্গঠনের সুযোগ পাবে এবং পারমাণবিক কর্মসূচিও কার্যকরভাবে সীমিত করা সম্ভব হবে না বলে তারা উদ্বিগ্ন ছিলেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইউরোপের মার্কিন সেনা সংখ্যা আরও কমানোর একটি পরিকল্পনা প্রস্তুত করেছিলেন, তবে পরে সেই প্রস্তাবটি স্থগিত করা হয়। বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হেগসেথ এই পরিকল্পনাটি ন্যাটোর শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে ব্রাসেলসে হওয়া এক বৈঠকে ঘোষণা করার পরিকল্পনা করেছিলেন। প্রস্তাবিত সেনা হ্রাসের পরিমাণ আগের সিদ্ধান্তগুলোর চেয়ে বেশি হতো। এর আগে পোল্যান্ডে একটি সাহায্য ব্রিগেড মোতায়েন বাতিল করা হয়েছিল এবং রোমানিয়া থেকে একটি পদাতিক ব্রিগেড প্রত্যাহার করা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের জানানো হলে পরে প্রস্তাবটি স্থগিত করা হয়। হেগসেথ ন্যাটোর সামরিক প্রধানদের জানাতে চেয়েছিলেন যে যুক্তরাষ্ট্র ইউরোপে আরও সেনা কমানোর প্রস্তুতি নিচ্ছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসনের 1000 দিন পূর্ণ হয়েছে গতকাল বৃহস্পতিবার। এ সময়ে উপত্যকাটির 90% বেশি এলাকা ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। প্রায় 80% এলাকা এখন যুদ্ধবাজ এই বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে। প্রাণ হারিয়েছেন 73,000-এর বেশি মানুষ। একই সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরের উদ্যোগও কার্যত অচল হয়ে পড়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস থেকে গতকাল প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত 73,066 জন ফিলিস্তিন নিহত হয়েছেন। এর মধ্যে 21,500টি বেশি শিশু, যার মধ্যে 1,022টি শিশু জন্মের পরপরই মারা গেছে। এছাড়া 9,500 জন এখনও নিখোঁজ, যাদের অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। আহত হয়েছেন 1,73,514 জন। বিবৃতিতে আরও বলা হয়েছে যে যুদ্ধ চলাকালে গাজার উপর প্রায় 2,23,000 টন বিস্ফোরক ফেলেছে ইসরায়েল। তাদের দাবি, 1945 সালে জাপানের হিরোশিমায় যুক্তরাষ্ট্র